নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। রোজ এই চতুর্থ স্তম্ভ নিয়ে হাজির আমি, চিৎকার করে বলতে রাজা তুই উলঙ্গ। হাজির জোর গলায় প্রশ্ন করতে, এই রাজা তোর কাপড় কোথায়? স্বাধীনতা পাওয়ার পর 299 জন সংবিধান সভার সদস্য মিলে 165 দিন আলোচনার পর 24শে জানুয়ারি ভারতবর্ষের প্রথম সংবিধানের খসড়াটি অনুমোদন করে, যা 26শে জানুয়ারি থেকে কার্যকরী হয়। সেই দিনটাই আমাদের গণতন্ত্র দিবস, যে গণতান্ত্রিক ধারণা ছাড়া স্বাধীনতা অর্থহীন। কদিন আগে এই 72তম গণতান্ত্রিক দিবসে কুচকাওয়াজ হয়েছে। রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন, গণতন্ত্রের কথা বলেছেন, দেশের নাগরিকদের জন্য ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ভাষণ দিয়েই চলেছেন। অভ্যাগতদের সারিতে নিশ্চিত থাকেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মন্ত্রিসভার আরো বড় বড় মন্ত্রীরা, দেশের কেউকেটারা দেশের মানুষদের জন্য সমর্পিত হচ্ছে বিভিন্ন প্রজেক্ট। আর কদিন পরে দেশের মানুষ নির্বাচিত করবে দেশের 542 জন সাংসদকে, যারা আগামী 5 বছর দেশ চালানোর দায়িত্ব নেবেন। কিন্তু মোদী সরকার জানেনই না কারা দেশের নাগরিক, জানেন না যারা ভোট দিয়ে তাদের সরকারে পাঠিয়েছেন তারা নাগরিক কিনা। কি কিউট, তাই না? কারণ এই সংবিধানের মূল ধারণাকে কলা দেখিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলটি এখন আইন। লোকসভায় প্রায় কোনো আলোচনা ছাড়াই তা এখন আইন। কিন্তু ওই পর্যন্তই, এখনো তা গাজরের মতো লটকে আছে। আজ লাগু হবে, কাল লাগু হবে, একই ধানাই পানাই চলছে। শোনা যাচ্ছে তা নাকি নির্বাচন ঘোষণার আগেই লাগু করা হবে। এখন এই পাশাপাশি দেশ থেকে বহু মানুষ ঢুকে পড়ছে দেশে, এমন অভিযোগ বেশ পুরনো। দেশভাগের পর থেকেই এই অভিযোগ উঠে আসছে বহুবার, বিশেষ করে সীমান্তবর্তী রাজ্য থেকে। অসমে আন্দোলন দাঙ্গা কি হয়নি? হাজার হাজার মানুষ মারাও গেছে। সত্যি তো, যদি সীমান্তের ওপার থেকে হু হু করে মানুষ ঢুকতে থাকে তাহলে তো বিপদ। একেই আমাদের বাড়তে থাকা জনসংখ্যা, তার উপরে যদি অনুপ্রবেশ ঘটতেই থাকে তাহলে তো তা বিপজ্জনক। তাকে আটকানো হোক, তা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। সমস্যা হলো এই সংবেদনশীল বিষয় নিয়ে ঘৃণ্য রাজনীতি করা হচ্ছে। প্রথমে অসমে এনআরসির কথা বলা হলো। কোটি কোটি অনুপ্রবেশ হয়েছে, এনআরসি তালিকায় এলেন মাত্র 19 লক্ষ মানুষ। তার মধ্যে 14 লক্ষ হিন্দু, 1 লক্ষ গোর্খা, 4 কি 5 লক্ষ মুসলমান। কোথায় যাবেন এরা? ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। রয়েছেন প্রাক্তন সরকারি কর্মচারী, সেনাবাহিনীতে কাজ করা সৈনিক। হিন্দুত্বের ধ্বজা ওড়ানো বিজেপি নেতাদের মাথায় হাত। 14 লক্ষ হিন্দু অনুপ্রবেশকারী, এবং এই সাংঘাতিক 19 লক্ষ অনুপ্রবেশকারীদের বাঁচতে খরচ হয়েছে 1600 কোটি টাকা। নিচে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সর্বত্র বলে বেড়াচ্ছেন যে সারা দেশ জুড়ে এনআরসি হবে। কেবল অসমেই এনআরসি করতে 1600 কোটি টাকা খরচ হলে সারা দেশ জুড়ে এই খরচ কত দাঁড়াবে বুঝতে পারছেন? সে পয়সা কোথা থেকে আসবে? দেশের জিডিপি 4.5% এসে ঠেকেছে, মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে, চাকরি নেই, শিল্পে বিনিয়োগ নেই। এই মন্দা কবে কাটবে জানা নেই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর এনআরসি চাই, সিএ লাগু হবে। অমিত শাহ বলছেন ভোটের আগেই সিএ হবে। তার মানে কি? গত 10 বছরে জনগণনাই হয়নি, কিসের ভিত্তিতে লাগু হবে এই সিএ? কারা খোয়াবেন নাগরিকত্ব? মতুয়াদের বলছেন আপনারা আবেদন করুন, নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। কি আশ্চর্য!
গত 40 বছর ধরে যারা প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন, এখানে ঘর বাড়ি করে বসবাস করছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে কেন? এনআরসি করে অসমে 14 লক্ষ হিন্দু পাওয়া গিয়েছিল, তাদের কি হয়েছে? তাদের কোথায় পাঠানো হয়েছে? ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। তাহলে লাভ কি? এরপরে কি হবে? পুশব্যাক কোন দেশে পাঠাবেন? বাংলাদেশে নরেন্দ্র মোদী বলেছেন এনআরসি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। তাহলে এদিকে অসম বিজেপি ইতিমধ্যেই যখন বলতে শুরু করেছে এই এনআরসি তারা মানছেন না, যাকে বলে বৃহৎ কেলো, সেই সময় নাগরিকত্ব সংশোধনী বিল আনা হলো, পাস করানো হলো। আইনে ঠিক কি কি আছে জানাই নেই কারোর। এটা হলো বিজেপি স্টাইল অফ ফাংশনিং। ডান হাত কি করবে বাম হাত জানে না, বাম হাত কি কি করবে ডান হাত জানে না। রাজ্যপাল আগের দিন জানেন না যে পরের দিন রাজ্য ভেঙে দু টুকরো হয়ে যাবে। রাষ্ট্রপতি সন্দেহে জানেন না যে সকালবেলা রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হবে। মিডিয়া সকাল 6টায় জানতে পারে যে আর আধ ঘন্টা পরে মুখ্যমন্ত্রী শপথ নেবেন। এটা হলো জেমস বন্ডের খেলা বা জাদুকর পিসি সরকার। সেই নিয়ম মেনেই আইনে কি আছে, কিভাবে তা প্রয়োগ হবে তা জানার চেষ্টাও করা যাবে না। যেটুকু ওনারা নিজেরাই বলেছেন তা থেকে বোঝা যাচ্ছে যে এই আইনে বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, পার্সি, খ্রিস্টানদের মধ্যে যারা 2014-র মধ্যে এদেশে এসে গেছেন তাদের নাগরিকত্ব পেতে কোনো অসুবিধা হবে না। মানে হলো অসমে ওই 14 লক্ষ হিন্দুরা এদেশের নাগরিকত্ব চাইবেন, তাদের দিয়ে দেওয়া হবে। মুসলমান হলে রেহাই নেই। ফাইনাল সলিউশনের কথা মনে পড়ছে? প্রথমে ইহুদিদের চিহ্নিত করা হয়েছিল, তারপর তাদের গ্যাস চেম্বারে ঢোকানো হয়েছিল। এবারে আমাদের সংবিধানের দিকে একবার চেয়ে দেখুন, যে সংবিধানকে মেনেই আমাদের দেশ চালানোর কথা, যে সংবিধান আমাদের স্বাধীনতার ভিত্তি, আমাদের অধিকারের রক্ষা কবচ, সেই সংবিধানের 14 নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা হচ্ছে, The state shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India. মানে খুব পরিষ্কার, আইনের চোখে সবাই সমান, আইন সবাইকে একইভাবে বিচার করবে। আমাদের সংবিধানের আর্টিকেল 15-তে কি বলা আছে একবার দেখে নেওয়া যাক। The state shall not discriminate against any citizen on grounds only of race, religion, caste, sex and place of birth. বলা হচ্ছে যে রাষ্ট্র জাতি, ধর্ম, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কাউকে আলাদা করতে পারবে না। অথচ পাস হয়ে যাওয়া আইন বলছে নির্দিষ্ট কিছু ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। তাতেও অনেক ঘাপলা আছে, তা নিয়ে আলোচনা পরে করছি। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। পাস হয়ে যাওয়া আইন বলছে নির্দিষ্ট কিছু ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। এর মানে দাঁড়ালো কেবলমাত্র ধর্মের ভিত্তিতে আমাদের দেশের নাগরিকত্ব দেওয়া হবে, যা সংবিধান বিরোধী। এটা কি উনি জানেন না? প্রধানমন্ত্রী জানেন না? বিজেপির দিগ্গজ নেতারা জানেন না? সবাই সব জানেন, কিন্তু এই আইন পাস করিয়ে দেশের হিন্দু নাগরিকদের কাছে ইঙ্গিত দেওয়া হবে যে এই সরকার হিন্দুদের সরকার। এই রাষ্ট্রকে এক হিন্দু রাষ্ট্র বানানোর আরএসএস এর যে এজেন্ডা, সেটাকেই তুলে ধরা হচ্ছে। আচ্ছা, তাহলে অসমে এনআরসি করার দরকার কি ছিল? 19 লক্ষর মধ্যে 14 লক্ষ হিন্দু, এরপর তারা আবেদন করবেন এবং নাগরিকত্ব পাবেন। পড়ে রইল 5 লক্ষ মুসলমান। তা 5 লক্ষ মুসলমান খুঁজতে 1600 কোটি টাকা খরচ হলো। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই আইনে নাগরিক কে হবেন বিজেপির সেই নিয়ে চিন্তা, মোদি অমিত শাহের সেই নিয়ে মাথা ব্যথা। আইন বলছে যারা এই আইনের আওতায় নাগরিকত্বের আবেদন করবেন তাদেরকে জানাতে হবে কোন ধরনের ধর্মীয় অত্যাচারের সামনে পড়ে তারা এদেশে চলে এসেছিলেন। আচ্ছা, আমার বাবা বা মা সেই কবে 47, 48, 49 বা
70-71-এ বাংলাদেশ ছেড়ে এদেশে এসেছিলেন, কেন এসেছিলেন, কি ধরনের অত্যাচার হয়েছিল তার প্রমাণ কিভাবে জোগাড় করা হবে। এবং যতদিন আপনাকে, হ্যাঁ ধরেই নিলাম আপনি হিন্দু, শিখ, জৈন বা বৌদ্ধ, মুসলমান নন, আপনি নাগরিকত্বের আবেদন করেছেন, যতদিন না আপনি সেই নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ততদিন আপনি কি বিদেশি? হ্যাঁ ঠিক তাই, কারণ আপনি তো ভারতের নাগরিকত্বের আবেদন করেছেন। তাহলে ততদিন আপনার চাকরির কি হবে, আপনার সম্পত্তির কি হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের কি হবে? এসবের জবাব আছে? আর বাকিদের? এদিকে সেই নাগরিক কৃষকের কি হবে যিনি পেঁয়াজের দাম না পেয়ে আত্মহত্যা করেছেন বা করবেন? সেই আদিবাসী নাগরিকের কি হবে যার জমিন জঙ্গল কেড়ে নেওয়া হয়েছে, যে এখন ভুকানাঙ্গা? তাদের কি হবে? নয়ডার গাড়ি কারখানায় শ্রমিকদের কি হবে যারা হরতাল করছেন, বা রাষ্ট্রায়ত্ত কোম্পানি সেই চাকুরের যা চাকরি চলে গেল? পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, মাথার উপরে ছাদ নেই, সেই লক্ষ লক্ষ নিরন্ন হাগরে কৃষক শ্রমিকদের কি হবে? এই বিল তাদের পেটে ভাত দেবে, পরনে কাপড়, মাথার উপরে ছাদ? সমস্যা পেটের, খাদ্যের, বস্ত্রের, বাসস্থানের, আর সেটাকে মোদিজি অমিত শাহ নিয়ে চলে যাচ্ছেন রাম মন্দিরে, হিন্দু আর মুসলমানে। ধর্মকে ধারণ করা এক ব্যক্তিগত ধারণা, তাকে দেশ, অর্থনীতি, রাজনীতির সঙ্গে জুড়ে যে আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে তা ভয়ঙ্কর। অথচ দেখুন ঘন্টা খানেক ধরে নেশন ওয়ান্টস টু নো বলে এই আগুনকেই ছড়িয়ে দেওয়া হচ্ছে। আসুন আমরা আরেকবার সংবিধানের শপথ নিই। গান্ধী, নেতাজি, জওহরলাল, ভগৎ সিং, চন্দ্রশেখর, ক্ষুদিরামের নামে শপথ নিই আমাদের সংবিধানকে আমরা অক্ষুণ্ণ রাখব। ধর্ম, জাত, বর্ণ, ভাষা বা জন্মস্থানের ভিত্তিতে মানুষকে ভাগ করতে দেব না। চিৎকার করে আবার বলুন সবাই, রাজা তুই উলঙ্গ। এত দিন ধরে যারা দেশে থাকলো, ঘর বাঁধলো, বড় হলো, বেড়ে উঠলো, এই স্বদেশ থেকে তাদের তাড়িয়ে দিলে রাজার কিছু যাবে আসবে না। কিন্তু আমার আপনার খেলার সাথী, বন্ধু, সহনাগরিকের ওপর এই অত্যাচার নামিয়ে আনতে দেওয়া যায় না। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।